দ্বাদশ শ্রেণীর যারা পরীক্ষার্থী তাদের জন্য এই ক্লাসটি আজকে করছি, সেকেন্ড ইয়ার। তো এই ক্লাসটি সেকেন্ড ইয়ারে যারা রয়েছে তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, শিক্ষক পরিচিতি। আমি বরুণ কুমার ভট্টাচার্য। তোমাদের আজকে আইসিটি বিষয়ের যে কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে আমরা জানব। তো আমরা জেনেছিলাম যে কমিউনিকেশন সিস্টেম হচ্ছে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডেটা আদান প্রদান করার প্রক্রিয়া। অর্থাৎ এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডেটা আদান প্রদানের প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশন সিস্টেম বলে। তো আমরা এই বিষয়ে বিষয়টি পাঠ শেষে আমরা যেটা শিখব সেটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও এর বিভিন্ন ধরন সম্পর্কে জানব, ডেটা কমিউনিকেশনের ধারণা লাভ করব, ব্যান্ডউইথ সম্পর্কে জানব, ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে জানব, ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে জানব। তো আমরা গতদিন এই ক্লাসটি করেছিলাম যে এক পক্ষ থেকে অন্য পক্ষে কোনো মাধ্যমের দ্বারা তথ্য প্রবাহের প্রক্রিয়াকে কমিউনিকেশন বা যোগাযোগ বলা হয়। কমিউনিকেশন হলো মেসেজ প্রেরণ ও গ্রহণের ক্ষমতা। তো তাহলে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডেটা আদান প্রদান করার কৌশলই হচ্ছে আমাদের ডেটা কমিউনিকেশন সিস্টেম। তো আমাদের ডেটা কমিউনিকেশন সিস্টেমের তিনটি ধারণা রয়েছে, একটা প্রেরণকারী বা সেন্ডার, আরেকটা হচ্ছে ডেটা গ্রহণকারী বা রিসিভার, আরেকটা হচ্ছে মাধ্যম বা মিডিয়া। এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে ডেটা সাধারণত আদান প্রদান করা হয়। যোগাযোগের ধরন অনুযায়ী কমিউনিকেশনকে নিম্নোক্ত ভাগে ভাগ করা যায়। ক হচ্ছে বায়োলজিক্যাল কমিউনিকেশন, খ হচ্ছে গ্রাফিক কমিউনিকেশন, গ হচ্ছে টেলিকমিউনিকেশন। তাহলে বায়োলজিক্যাল কমিউনিকেশন, গ্রাফিক কমিউনিকেশন এবং টেলিকমিউনিকেশন। ব্যক্তি ও বস্তুর নিরিখে কমিউনিকেশনকে চার ভাগে ভাগ করা যায়, তথা ব্যক্তি থেকে ব্যক্তি, দুই হচ্ছে ব্যক্তি থেকে যন্ত্র, যন্ত্র থেকে ব্যক্তি এবং যন্ত্র থেকে যন্ত্র। এই চারটি ভাগে আমরা ভাগ করতে পারি ব্যক্তি ও বস্তুর নিরিখে। কাকে? ডেটা কমিউনিকেশন সিস্টেমকে। ডেটা কমিউনিকেশন সিস্টেমকে আমরা চারটি ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে ব্যক্তি থেকে ব্যক্তি, একটা হচ্ছে ব্যক্তি থেকে যন্ত্র, আর আরেকটি হচ্ছে যন্ত্র থেকে ব্যক্তি, এবং আরেকটি হচ্ছে যন্ত্র থেকে যন্ত্র। আমরা ডান দিকে আমরা ছবিটি দেখতে পাচ্ছি ডেটা কমিউনিকেশন সিস্টেমের। দ্বিপাক্ষিক যোগাযোগের ক্ষেত্রে কমিউনিকেশন সিস্টেম পাঁচ ধরনের হয়ে থাকে, যথা এক অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম, দুই রেডিও কমিউনিকেশন সিস্টেম, তিন ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম, চার হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম, আরেকটি হচ্ছে ট্যাকটিক্যাল কমিউনিকেশন সিস্টেম। তাহলে আমাদের কমিউনিকেশন সিস্টেম আমাদের যোগাযোগের ভিত্তিতে দ্বিপাক্ষিক যোগাযোগের ক্ষেত্রে আমাদের কমিউনিকেশন সিস্টেম হচ্ছে পাঁচ ধরনের, যথা অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম, দুই হচ্ছে রেডিও কমিউনিকেশন সিস্টেম, তিন হচ্ছে ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম, চার হচ্ছে হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম, পাঁচ হচ্ছে ট্যাকটিক্যাল কমিউনিকেশন সিস্টেম। আমাদের ডেটা কমিউনিকেশনের ধারণাতে আমরা একটু লক্ষ্য করি। এক স্থান থেকে অন্য স্থানে, কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে
অর্থাৎ মোবাইল, স্মার্টফোন, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, জিপিএস, নেভিগেটর ইত্যাদি। এই যন্ত্রগুলির মধ্যে আমরা তথ্য আদান প্রদান তথা তথ্য বিনিময়কে বলা হয় ডেটা কমিউনিকেশন বা ডেটার স্থানান্তর। তাহলে আমরা যে বিষয়টি দেখলাম যে এক স্থান থেকে অন্য স্থানে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য আদান প্রদান করা হয়ে থাকে, তথ্য বিনিময়কে বলা হয় কমিউনিকেশন বা ডেটা স্থানান্তর। আমরা দেখতে পাচ্ছি ডেটা কমিউনিকেশন সিস্টেমে কিভাবে স্থানান্তরিত হচ্ছে ডেটা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে। আমরা দেখতে পাচ্ছি ডান দিকে এবং বাম দিকে ডেটা কিভাবে চলাচল করে। ডেটা কমিউনিকেশনে যোগাযোগ বা কমিউনিকেশন ঘটে ডেটার মাধ্যমে এবং এই কমিউনিকেশন সিস্টেম কার্যকরিত হয় মূলত দুইটি অংশে। একটা হচ্ছে ডেটা প্রসেসিং আর একটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন। এই দুইটি অংশের মধ্য দিয়ে আমাদের কমিউনিকেশন সিস্টেম কার্যকর হয়। একটা হচ্ছে কি ডেটা প্রসেসিং আর একটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন। এই দুইটি অংশ থাকে আমাদের কমিউনিকেশন বা যোগাযোগের ক্ষেত্রে। অর্থাৎ ডেটা প্রসেসিং না করা হলে ডেটা ট্রান্সমিশন করব কি? ডেটা আগে প্রসেস করতে হবে। আমরা আগে দেখলাম যে সোর্স ডেটা থেকে ডেটা নিয়ে, সোর্স ডেটা যখন থাকে সেটা থাকে এলোমেলো ডেটা, এগুলো সাজানো থাকে না। সেই এলোমেলো ডেটাগুলোকে প্রসেসিংয়ের মাধ্যমে এগুলাকে একটি সুন্দর অর্থবহ ডকুমেন্ট তৈরি করা হয়। এই অর্থবহ ডকুমেন্টকে তখন এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে প্রেরণ করা হয়, তখন এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে প্রেরণ করা হয় ডেটা ট্রান্সমিশন সিস্টেমের মাধ্যমে। সব কমিউনিকেশনই কখনোই ডেটা কমিউনিকেশন হিসেবে বিবেচ্য হবে না। সব কমিউনিকেশন কখনোই ডেটা কমিউনিকেশন হিসেবে বিবেচ্য হবে না। আমরা ডেটা কমিউনিকেশনের ইতিহাস জেনেছিলাম যে 1837 সালে স্যামুয়েল মোর্স নামক এক বিজ্ঞানী টেলিগ্রাফ আবিষ্কার করেন। এটি ছিল ডেটা কমিউনিকেশনের আদি যন্ত্র, যা থেকে আধুনিক ডেটা কমিউনিকেশনের সূচনা ঘটে। আমরা এটা একটা এমসিকিউ পেতে পারি। 1837 সালে স্যামুয়েল মোর্স টেলিগ্রাফ আবিষ্কার করেন, এটা একটা এমসিকিউ। বিজ্ঞানীর নাম হচ্ছে স্যামুয়েল মোর্স। কত সালে? 1837 সালে। 1837 সালে আমরা স্যামুয়েল মোর্সের সেই টেলিগ্রাফ যন্ত্রটি দেখতে পাচ্ছি। পরবর্তীতে 1843 সালে প্রিন্টেড টেলিগ্রাম মেশিন চালু হয়। 1833 সালে প্রিন্টেড টেলিগ্রাফ মেশিন চালু হয়। আমেরিকার গ্রেট ইস্টার্ন রেলওয়ের তত্ত্বাবধানে এই টেলিগ্রাফ সেবা সারা আমেরিকা জুড়ে চালু করা হয়। সারা আমেরিকা জুড়ে চালু করা হয়। আমরা প্রিন্টেড টেলিগ্রাফ মেশিনটি দেখতে পাচ্ছি। 1895 সালে মার্কনি রেডিও আবিষ্কার করেন। 1895 সালে মার্কনি রেডিও আবিষ্কার করেন। রেডিও বা বেতারি হলো পৃথিবীর প্রথম তারবিহীন বা ওয়্যারলেস যোগাযোগ পদ্ধতি। এই রেডিও ফ্রিকোয়েন্সি আবিষ্কার করেছিলেন সে আমাদের স্যার জগদীশ চন্দ্র বসু। পরবর্তীতে মার্কনি 1895 সালে রেডিও আবিষ্কার করেন এবং এই রেডিও বা বেতারি হলো পৃথিবীর প্রথম তারবিহীন বা ওয়্যারলেস যোগাযোগের পদ্ধতি। আমরা মার্কনি সেই যন্ত্রটি দেখতে পাচ্ছি, মার্কনি সহ। 1947 সালে আমেরিকার বেল ল্যাবরেটরিতে একদল প্রতিভাবান বিজ্ঞানী ট্রানজিস্টর তৈরি করেন। একজন প্রতিভাবান বিজ্ঞানী ট্রানজিস্টর আবিষ্কার করেন।
আধুনিক যুগের ডেটা কমিউনিকেশনের যে ব্যাপক সুবিধাপন্ন সম্পন্ন এবং বহনযোগ্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহৃত হয় তা সম্ভব হয়েছে ট্রানজিস্টর আবিষ্কার ও এর ব্যাপক উন্নয়নের ফলে। আমরা এই ট্রানজিস্টর যে আবিষ্কার করেছেন সেই আবিষ্কারের ছবি আমরা দেখতে পাচ্ছি। উনিশশো সালে মার্কিন গভর্নমেন্ট কর্তৃক কমিউনিকেশন সংশ্লিষ্ট ভূ উপগ্রহ উৎক্ষেপণ করলে এর ফলে পূর্ববর্তী প্রযুক্তিগুলো আরও ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে। কত সালে? 1958 সালে। কোথায় এটা? মার্কিন গভর্নমেন্ট অর্থাৎ ইউএসএ। তারা কি করলেন? ভূ উপগ্রহ কেন্দ্র একটা স্থাপন করলেন, যার মাধ্যমে এই কমিউনিকেশন সিস্টেম আরো ব্যাপক বিস্তৃতি লাভ করে। আমরা স্যাটেলাইটটি দেখতে পাচ্ছি। উনিশশো সালে প্রিন্ট বা স্ক্যান করা টেক্সট এবং ছবিকে শব্দ তরঙ্গে পরিণত করে টেলিফোন লাইনের মাধ্যমে স্থানান্তরের জন্য মডুলেশন এবং ডিমডুলেশন প্রযুক্তি ব্যবহার করা হয়। কত সালে? 1962 সালে প্রিন্ট বা স্ক্যান করা টেক্সট এবং ছবিকে শব্দ তরঙ্গে পরিণত করে টেলিফোন লাইনের মাধ্যমে স্থানান্তরের জন্য মডুলেশন এবং ডিমডুলেশন প্রযুক্তি ব্যবহার করা হয়। এখানে কত সালে? 1962 সালে আমাদের প্রিন্ট করা যে ছবিগুলোকে শব্দ তরঙ্গে পরিণত করে, টেক্সটগুলোকে শব্দ তরঙ্গে পরিণত করে টেলিফোন লাইনের মাধ্যমে স্থানান্তরের জন্য মডুলেশন হচ্ছে মডুলেট করে, যে অর্থাৎ ডিজিটাল থেকে অ্যানালগ তৈরি করে, এবং ডিমডুলেশন হচ্ছে ডিজিটাল অ্যানালগ থেকে আবার ডিজিটালে পরিণত করে। তাহলে আমরা মডুলেশন কি করে? ডিজিটাল থেকে অ্যানালগে পরিণত করে, এবং ডিমডুলেশন কি করে? ডিমডুলেশন করে হচ্ছে সেই অ্যানালগ ডেটাকে আবার ডিজিটাল ডেটায় পরিণত করে। ফলে ফ্যাক্স আবিষ্কারের পর এই পদ্ধতি ব্যবহার করে মডেমের মাধ্যমে ডেটা কমিউনিকেশন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। উনিশশো সালে ইন্টারনেট প্রোটোকল বা আইপি আবিষ্কার ডেটা কমিউনিকেশন ইতিহাসে একটি মাইলফলক স্থাপন করে। পরবর্তী এক দশকে প্যাকেট কমিউনিকেশন টেকনোলজি এবং অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মোডের দ্বারা ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যাপক গতি লাভ করা সম্ভব হয়। একই সময়ে আইএসডিএন এর বিস্তার ঘটে, যা বাণিজ্যিক এবং ব্যক্তিগত ডেটার চাহিদা মেটানোর জন্য কার্যকরী একটি সমাধান হিসেবে চিহ্নিত হয়। 1991 সালে বিশ্বের সর্ববৃহৎ নেটওয়ার্ক ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব চালু করা হয়। কত সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব চালু করা হয়? 1991 সালে। 1991 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ WWW আমাদের চালু করা হয়। এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWWE হলো আজকে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে সর্বোৎকৃষ্ট উৎকর্ষিত প্রযুক্তি ইন্টারনেট, যার মাধ্যমে সমগ্র বিশ্বকে হাতের মুঠোয় আনা সম্ভব হয়েছে। আমরা WWW দেখতে পাচ্ছি ডান দিকে। ডেটা কমিউনিকেশন সিস্টেমে সাধারণত 5টি উপাদান নিয়ে গঠিত হয়। ডেটা কমিউনিকেশন সিস্টেম সাধারণত 5টি উপাদান নিয়ে গঠিত হয়। নাম্বার 1 মেসেজ, নাম্বার 2 সেন্ডার, নাম্বার 3 রিসিভার, নাম্বার 4 মিডিয়াম এবং নাম্বার 5 প্রোটোকল। এই 5টি উপাদানের মাধ্যমে আমরা ডেটা কমিউনিকেশন সিস্টেম গঠন করে থাকি। কি কি জিনিস? মেসেজ অর্থাৎ যেখান থেকে সোর্স ডেটাকে আমরা গ্রহণ করি, সোর্স ডেটাকে গ্রহণ করে মেসেজ আকারে সেটাকে
আমরা প্রেরক যন্ত্রে বা সেন্ডারে আমরা নিয়ে থাকি এবং সেখান থেকে প্রেরক যন্ত্র থেকে প্রাপকে আমরা পাঠিয়ে দিই, সেন্ডার থেকে রিসিভারে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং রিসিভারের মাধ্যমে একটা মাধ্যম মিডিয়া বা কেবল মাধ্যম হতে পারে অথবা কেবল লেস অথবা ওয়্যারলেস সিস্টেম হতে পারে, আমাদের কেবল ছাড়াও হতে পারে আবার কেবল দ্বারাও হতে পারে মাধ্যমটি। তারপর হচ্ছে প্রোটোকল বা নিয়মকানুন, যে সমস্ত নিয়মকানুনের মাধ্যমে আমরা এই ডেটা এক স্থান থেকে অন্য স্থানে পাঠাবো এক 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 কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে, অর্থাৎ এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে, তখন আমাদের একটা প্রোটোকল দরকার হবে। সেই প্রোটোকলের মাধ্যমে আমরা ডেটাকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে আদান প্রদান করে কমিউনিকেশন সিস্টেম আমরা চালু করতে পারি। ডেটা কমিউনিকেশন সিস্টেমের 5টি উপাদান রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। প্রথম হচ্ছে প্রোটোকল সেন্ডার, প্রোটোকল এবং সেন্ডার। তারপরে আমরা প্রেরণ করছি মেসেজ। কি প্রেরণ করছি? মেসেজ প্রেরণ করছি। কার সাহায্যে? মিডিয়ামের সাহায্যে, মিডিয়ামের সাহায্যে। তাহলে এটাকে আদান প্রদান করে আমরা একটা প্রোটোকল লাগবে যা রিসিভার মাধ্যমে গ্রহণ করা হবে। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এই 3টি বিষয়কে আমরা গ্রাফিক্যাল আকারে সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি ডেটা কমিউনিকেশন সিস্টেমের উপাদান 5টি। আমরা ডেটা কমিউনিকেশন মডেল ও তার উপাদানসমূহ দেখতে পাচ্ছি। একটি সিম্পল ডেটা কমিউনিকেশন মডেলের চিহ্নিত উপাদানগুলো হলো উৎস বা সোর্স, নাম্বার 2 প্রেরক বা সেন্ডার বা ট্রান্সমিটার, নাম্বার 3 মাধ্যম বা মিডিয়া, কমিউনিকেশন চ্যানেল বলে থাকি, ট্রান্সমিশন সিস্টেম বলে থাকি এই মাধ্যমকে। কি বলে থাকি? মাধ্যমকে মিডিয়া বলে থাকি, আবার কমিউনিকেশন চ্যানেল বলে থাকি, আবার ট্রান্সমিশন সিস্টেমও বলে থাকি। তাহলে আমাদের শুরু হচ্ছে উৎস দিয়ে। উৎস থেকে আমরা প্রেরকের মাধ্যমে, আমরা প্রেরক দিয়ে ট্রান্সমিটারের মাধ্যমে আমরা কি করব? একটা মাধ্যম বা কমিউনিকেশন চ্যানেল থাকবে যার দ্বারা ডেটা ট্রান্সমিট করবে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে, এবং প্রেরক করার পর প্রাপক তা গ্রহণ করবে এবং গ্রহণ করে নাম্বার শেষ গন্তব্যে পৌঁছে দেবে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা ডেটা কমিউনিকেশন সিস্টেমের এবং তার উপাদানগুলো, যে সোর্স থেকে ডেটা বা টেক্সট বা ছবি ডিজিটাল আকারে বের হচ্ছে এবং সেটা ডিজিটাল থেকে ট্রান্সমিটার যাচ্ছে অ্যানালগ হয়ে, আবার অ্যানালগ সিগন্যালকে ট্রান্সমিট করার পরে সেই অ্যানালগ সিস্টেম ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত রিসিভার সেটা গ্রহণ না করে আমাদের আউটপুট দিবে। রিসিভার তা গ্রহণ করে আমরা দেখতে পাচ্ছি অ্যানালগ সিগন্যালকে ট্রান্সমিশন সিস্টেম, অর্থাৎ এই ট্রান্সমিশন সিস্টেম থেকে রিসিভারে যখন ডেটাটি যায় তখন অ্যানালগ হিসেবেই যায়। পরবর্তীতে সেখানে রিসিভার কি করে? যে এটা অ্যানালগ ডেটা থেকে ডিজিটাল ডেটা রূপান্তর করে, অর্থাৎ আমরা দেখলাম যে মডুলেশন এবং ডিমডুলেশনের মাধ্যমে আমরা টেক্সট বা ইমেজ এটাকে আমরা শব্দ তরঙ্গে তৈরি করা হয় সোর্স থেকে বের হওয়ার পরে, অর্থাৎ প্রেরক স্টেশন থেকে আমরা যখন ডেটা ট্রান্সমিট করি তখন আমাদের কি হয়? এটা মডুলেট করে ডিজিটাল সিস্টেমকে অ্যানালগ সিস্টেমে
পরিণত করে দেয়। তখন ট্রান্সমিটারের মাধ্যমে এটা ট্রান্সমিশন সিস্টেমে চলে যায় এবং একটি মিডিয়ার মাধ্যমে যখন অ্যানালগ সিগন্যালগুলোকে রিসিভার গ্রহণ করে তখন তা আবার সে ডিজিটাল বিট সিস্টেমে এক রিসিভার থেকে ডেস্টিনেশনে পৌঁছিয়ে দেয়। আধুনিক টেলিকমিউনিকেশন। বর্তমানে ইলেকট্রনিক ট্রান্সমিটার ব্যবহার করে তড়িৎ চুম্বক তরঙ্গের সাহায্যে যোগাযোগ প্রক্রিয়া এক অত্যাধুনিক পর্যায়ে পৌঁছেছে, যা আধুনিক টেলিকমিউনিকেশনস নামে বিশ্বব্যাপী পরিচিত ও বিস্তৃত। টেলিযোগাযোগ ব্যবস্থার মূল তিনটি অংশ রয়েছে। এগুলো হলো ট্রান্সমিটার বা প্রচার যন্ত্র, নাম্বার 2 হচ্ছে ট্রান্সমিশন মিডিয়াম বা প্রচার মাধ্যম, এবং রিসিভার বা গ্রাহক যন্ত্র। এই তিনটির মধ্যে এগুলো আমরা ডেটা চলাচল করতে পারি। অর্থাৎ ট্রান্সমিশন বা প্রচার যন্ত্র এটি বার্তাকে প্রচার উপযোগী সংকেতে পরিণত করে। বার্তাকে যখন উৎস ডেটাকে গ্রহণ করে সেই বার্তাটাকে কি করে প্রচার উপযোগী সংকেতে পরিণত করে, অর্থাৎ অ্যানালগ ডিজিটাল গ্রহণ করে সেটাকে অ্যানালগ সিগন্যালে শব্দ তরঙ্গে পরিণত করে তারপর কি করে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর জন্য এটি বেতার প্রচার উপযোগী সংকেতে পরিণত করে। আরেকটি হচ্ছে ট্রান্সমিশন মিডিয়াম বা প্রচার মাধ্যম। এর মধ্য দিয়ে সংকেত বা সিগন্যাল পাঠানো হয়, যেমন বায়ু। রিসিভার বা গ্রাহক যন্ত্র এটি সংকেত গ্রহণ করে এবং সংকেতকে ব্যবহারযোগ্য বার্তায় পরিবর্তন করে। উদাহরণস্বরূপ বেতার সম্প্রচারের কথা বলা যেতে পারে। এখানে আমরা একটু আগে মডুলেটর এবং ডিমডুলেটরের কথা বলেছিলাম। মডুলেশন কি করে আমাদের ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিণত করে, যেগুলো যদি টেক্সট বা ইমেজ থাকে সেগুলোকে আমাদের শব্দ তরঙ্গে পরিণত করে অ্যানালগ সিস্টেমে পরিণত হয়। সেটি আবার তারের মাধ্যমে চলে যায় কোথায়, গ্রাহক যন্ত্রে, এবং গ্রাহক যন্ত্র কি করে সেটা গ্রহণ করে ডিজিটাল সিগন্যালে আবার পরিবর্তন করে দেয়। ডেটা কমিউনিকেশন সংশ্লিষ্ট কতিপয় ধারণা আমরা দেখতে পাচ্ছি। ডেটা কমিউনিকেশন সম্পর্কে বিস্তারিত ধারণা নেবার জন্য এর সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কতিপয় বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করা প্রয়োজন। যেমন সিগন্যাল, আমরা একটা সিগন্যাল দেখতে পাচ্ছি যে দাগের মাধ্যমে, গ্রাফের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে অ্যামপ্লিফাইড হয়ে আমাদের ডেটাগুলি কেমন করে যাচ্ছে, অর্থাৎ একটা নেটওয়ার্ক, একটা চ্যানেল, একটা মডুলেশন। ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ হচ্ছে আমরা জানি যে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তরের হার, অর্থাৎ কী পরিমাণ ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তরিত হবে, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে কী পরিমাণে ডেটা স্থানান্তরিত হবে তার পরিমাণই হচ্ছে ডেটা ট্রান্সমিশন বা ব্যান্ডউইথ ডেটা ট্রান্সমিশনের পরিমাপ। আমরা বিপিএস, ব্যান্ডউইথকে বিপিএসও বলে থাকি, অর্থাৎ বিট পার সেকেন্ড হিসেবে এটাকে ধরা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যান্ডউইথটা কি। ব্যান্ডউইথ হচ্ছে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তরের সময় কি পরিমাণ ডেটাকে ট্রান্সমিট হচ্ছে তার পরিমাণ হচ্ছে ব্যান্ডউইথ, তার পরিমাপ হচ্ছে ব্যান্ডউইথ। ডেটা ট্রান্সমিশনের একককে আমরা বিপিএস ও বলে থাকি। বিপিএস হচ্ছে বিট পার সেকেন্ড। আমরা যখন কোনো মোবাইলের দোকানে গিয়ে একটা কার্ড কিনি, মোবাইল ডেটা কিনি, এত এমবি, আমাকে 10 এমবি ডেটা দেন, আমাকে
1 GB ডাটা দেন, আমরা মোবাইল কোম্পানি থেকে কিনি, আমরা 5 GB ডাটা দেন। অর্থাৎ আমরা এখানে যখন বিপিএস বলবো, ছোট হাতের বি, তখন বিপিএস হচ্ছে বিট পার সেকেন্ড হবে। আর যখন বড় হাতের বি হবে বিপিএস, তখন হবে বাইট পার সেকেন্ড। আমরা এখানে ছোট হাতের বি, তাই আমরা বিপিএস, আমাদের ব্যান্ডউইথকে আমরা বিপিএসও বলে থাকি, ব্যান্ডউইথকে আমরা বিপিএসও বলে থাকি। এটা তোমাদের জন্য এটা কিন্তু বিশেষ জরুরি এবং ইম্পর্টেন্ট একটি বিষয়, যা হচ্ছে ব্যান্ডউইথ। এই ব্যান্ডউইথ থেকে সবসময় একটি না একটি কোশ্চেন আমাদের এই ইন্টারমিডিয়েট পরীক্ষার মধ্যে এসে থাকে, হয় এমসিকিউ অথবা সিকিউ। ব্যান্ডউইথের একক হিসাব করা হয় বিপিএস বা বিট পার সেকেন্ড। এখানে বিপিএস হচ্ছে 0 বা 1, 1 বিট। কেবিপিএস হলো কিলোবিট পার সেকেন্ড, কিলোবিটস পার সেকেন্ড। 1024 বিট সমান সমান 1 কিলোবিট। এমবিপিএস হলো মেগাবিটস পার সেকেন্ড, 1024 কিলোবিট ইকুয়াল 1 মেগাবিট। জিবিপিএস, যার অর্থ হচ্ছে গিগাবিট পার সেকেন্ড, তা হচ্ছে 1024 মেগাবিট ইকুয়াল 1 গিগাবিট। টিবিপিএস হলো টেরাবিট পার সেকেন্ড, 1024 গিগাবিট সমান সমান 1 টেরাবিট। তারপরে পিবিপিএস অর্থাৎ প্যারাবিট পার সেকেন্ড, প্যারাবিট পার সেকেন্ড। এক 1024 টেরাবিট সমান সমান 1 টেরাবিট। ডেটা ট্রান্সফার গতির উপর ভিত্তি করে ট্রান্সমিশন গতিকে 3 ভাগে ভাগ করা হয়, যথা ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড। আমাদের তাহলে ডেটা ব্যান্ডউইথ আমরা কি বুঝবো? ব্যান্ডউইথ হচ্ছে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা প্রেরণের হার বা পরিমাণ। এই ব্যান্ডউইথকে বিপিএসও বলা হয়ে থাকে। ব্যান্ডউইথ আমাদের 3 ধরনের হয়ে থাকে, এক হচ্ছে ন্যারো ব্যান্ড, 2 হচ্ছে ভয়েস ব্যান্ড, 3 হচ্ছে ব্রডব্যান্ড। আমরা ব্যান্ডউইথ ইন্টারনেট কানেকশন কয়েক রকম হতে পারে আমরা দেখতে পাচ্ছি, যথা ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন বা ডিএসএল, কেবল মডেম, ফাইবার, ওয়্যারলেস, স্যাটেলাইট, ব্রডব্যান্ড ওভার পাওয়ার লাইন অর্থাৎ বিপিএল। এই 6টি ভাগে আমরা দেখতে পাচ্ছি ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন যেভাবে আমরা নিয়ে থাকি। একটা হচ্ছে ডিএসএল পদ্ধতিতে, আরেকটি হচ্ছে কেবল মিডিয়া, আরেকটা হচ্ছে ফাইবার অপটিক্যাল মিডিয়া, আরেকটা হচ্ছে ওয়্যারলেস মিডিয়া, আরেকটা হচ্ছে স্যাটেলাইট মিডিয়া, আরেকটা হচ্ছে বিপিএল মিডিয়া। ব্যান্ডউইথ বা আমাদের যে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন যে সুবিধাগুলি পাওয়া যায় সেগুলি আমরা দেখতে পাচ্ছি,
যে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনের সুবিধাসমূহ। ডায়াল আপ কানেকশনের তুলনায় ব্রডব্যান্ড কানেকশন 100 গুণ বেশি দ্রুততর। অর্থাৎ আমরা যখন ডায়াল আপ কানেকশন ছিল আমাদের, যখন ডায়াল আপ দিয়ে আমরা ইন্টারনেট কানেকশন করতাম, তখন ডেটা কানেকশন হতে খুব অনেক সময় লাগতো, বেশি সময় লাগতো। কিন্তু ব্রডব্যান্ড চালু হওয়ার পরে খুব দ্রুত গতিতে আমাদের কানেকশন হয়ে থাকে। ব্রডব্যান্ড কানেকশন যে মাধ্যম দিয়ে প্রদান করা হয়, এটি সেই মাধ্যমের অন্যান্য ডেটা সার্ভিসকে প্রভাবিত করে না। নাম্বার 3, এর মাধ্যমে সর্বদা ইন্টারনেটে সংযুক্ত থাকা যায় বিধায় এটি খুবই সুবিধাজনক। আমাদের 3টা সুবিধা আমরা দেখতে পাচ্ছি। একটা, ডায়াল আপ থেকে খুব দ্রুত কানেকশন পেতে পারি। তারপরে ব্রডব্যান্ড কানেকশনের মাধ্যমে আদান প্রদান করা হয়, এটি সেই মাধ্যমের অন্যান্য ডেটা সার্ভিসকে প্রভাবিত করে না। আরেকটি হচ্ছে কি, এর মাধ্যমে সর্বদা ইন্টারনেটে সংযুক্ত থাকা যায় বিধায় এটি খুবই সুবিধাজনক। আরেকটি সুবিধা দেখছি, এই কানেকশন পাওয়ার জন্য ডায়াল করার প্রয়োজন নেই বিধায় লাইন ব্যস্ত পাওয়ার সম্ভাবনা নেই। আমরা যদি ডায়াল করি তখন আমাদের লাইন ব্যস্ত থাকতে পারে, কিন্তু ব্রডব্যান্ড যখন আমাদের চালু হবে, ব্রডব্যান্ড যখন আমরা চালাবো, তখন আমাদের এই লাইনের মধ্যে ডেটা বা ডায়াল করার জন্য আমাদের ব্যস্ত থাকার কোনো প্রয়োজন নেই, লাইনে থাকতে হবে না, সোজা কথা। আরেকটি সুবিধা হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেটে আনলিমিটেড অ্যাক্সেস পাওয়া যায় এবং এর মূল্য এর সংযুক্তির সময়ের উপর নির্ভর করে না। আমরা যখন একটি ব্রডব্যান্ড লাইন কানেকশন নেই, তখন এটা আনলিমিটেড থাকে, যখন তখন অ্যাক্সেস করতে পারি। কিন্তু যখন আমরা কোনো ডেটা কিনি, দেখা গেল 10 MB কিনলাম, 10 MB কেনার পরে ডেটা শেষ হয়ে গেল, এটার কাজ শেষ। 3 দিনের জন্য ডেটা কিনলাম, 1 দিনের জন্য ডেটা কিনলাম, 1 মাসের জন্য ডেটা কিনলাম, এটা একটা সময় দেওয়া থাকে। সময় যদি না দেওয়া থাকে কিসের মধ্যে? এই ব্রডব্যান্ড লাইনের মধ্যে। সে আনলিমিটেড অ্যাক্সেস করতে পারে। আরেকটি হচ্ছে দ্রুতগতির ইন্টারনেট কানেকশনের পাশাপাশি স্বল্প মূল্যের টেলিফোন, ভিডিও ফোনের সেবা পাওয়া যায়। VoIP, ভিডিও ফোনের সেবা। ব্রডব্যান্ড কানেকশনের যে অসুবিধাসমূহ রয়েছে সেগুলো একটু দেখি। ডায়াল আপ কানেকশনের তুলনায় এর খরচ অনেক বেশি। ডায়াল আপ কানেকশনের তুলনায় এই কানেকশন অনেক বেশি ঝুঁকিপূর্ণ। সব ধরনের টেলিফোন লাইন দিয়ে এই কানেকশন দেওয়া সম্ভব হয় না। তাহলে কয়টাই হলো আমাদের? এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডায়াল আপ কানেকশনের তুলনায় এর খরচ অনেক বেশি। ডায়াল আপ কানেকশনের তুলনায় এই কানেকশন অনেক বেশি ঝুঁকিপূর্ণ। সব ধরনের টেলিফোন লাইন দিয়ে এই কানেকশন দেওয়া সম্ভব হয় না। আমরা আরেকটু পরে শেষ করব আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের ব্যান্ডউইথ যখন আমরা পড়লাম, সেই ব্যান্ডউইথ আমাদের 3 ধরনের আমরা দেখলাম। একটা ন্যারো ব্যান্ড, একটা ভয়েস ব্যান্ড, আর একটা হচ্ছে ব্রডব্যান্ড। আমরা দেখে নিই, একটু ব্যাক করে দেখে নিই, একটু বিস্তারিত বলে দিচ্ছি। ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড হচ্ছে একটি ধীরগতি সম্পন্ন ব্যান্ডউইথ, অর্থাৎ ব্যান্ডউইথের মধ্যে এই ন্যারো ব্যান্ড হচ্ছে সবচাইতে ধীরগতি সম্পন্ন। এটি 45 থেকে 300 BPS পর্যন্ত এর ডেটা স্পিড হয়ে থাকে। খুব সরু বা চিকন এই ন্যারো ব্যান্ডের গতি, অর্থাৎ এত ধীরগতি সম্পন্ন যে এটি লোডিং হতে অনেক সময় লাগে। পক্ষান্তরে ভয়েস ব্যান্ড
ভয়েস ব্যান্ডের গতি হচ্ছে 9600 বিপিএস পর্যন্ত। কিন্তু ব্রডব্যান্ড বেশি গতি সম্পন্ন, এটা জিবিপিএস এমবিপিএস থেকে জিবিপিএস পর্যন্ত এর ডাটা আদান প্রদানের গতি। আমাদের এই তিনটি ব্যান্ডউইথ আমাদের জানতে হবে। আমাদের এই তিনটি বিষয় সাধারণত চলে আসে ব্যান্ডউইথের মাধ্যমে। আমরা যারা দ্বিতীয় বর্ষে পড়তেছি, পরীক্ষা দিব সামনে, তাদের জন্য এই তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ন্যারো ব্যান্ড, একটা ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড। আমাদের কোশ্চেন এমনভাবে আসতে পারে যে ব্যান্ডউইথ ব্যান্ডউইথ কি একের জন্য, তখন আবার তিনের জন্য আমাদের একটি ছবি দেওয়া থাকতে পারে যে উদ্দীপক থেকে আমাদের এই ব্যান্ডউইথ সম্পর্কে ধারণা নিতে হবে যে ব্যান্ডউইথ এটা 3 বা 4-এর জন্য আমাদের আসতে পারে, যে আমাদের তখন আমরা বলবো এটা আমাদের ব্যান্ডউইথকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে হবে। যেমন ন্যারো ব্যান্ড বললাম আমি হচ্ছে সবচাইতে ধীরগতি সম্পন্ন একটি ব্যান্ডউইথ। নাম্বার 2 হচ্ছে ভয়েস ব্যান্ড, এটি এটি ন্যারো ব্যান্ড থেকে একটু গতি সম্পন্ন বেশি, অর্থাৎ ন্যারো ব্যান্ড হচ্ছে 40 বা 45 থেকে 300 বিপিএস পর্যন্ত। ভয়েস ব্যান্ডের গতি হচ্ছে 9600 বিপিএস পর্যন্ত। আর ব্রডব্যান্ডের গতি হচ্ছে এমবিপিএস থেকে জিবিপিএস পর্যন্ত। এই কয়েকটি কথা মনে রাখলে পরে আমরা মনে রাখতে পারবো। তাহলে ন্যারো ব্যান্ড কোথায় ব্যবহার করি আমরা? ন্যারো ব্যান্ড ব্যবহার করি আমরা টেলিগ্রাফ মেশিনে। ভয়েস ব্যান্ড আমরা ব্যবহার করি টেলিফোন লাইনে আমরা ব্যবহার করি। আর ব্রডব্যান্ড আমরা সব জায়গায় ব্যবহার করে থাকি। ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে আমরা একটু ধারণা নিই। যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তর বা ট্রান্সমিট করা হয় তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয়। আমরা একটু আগেও এই কথা বলেছিলাম, একই কথা বারবার ঘুরে ঘুরে আসছে। যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার তথা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তর বা ট্রান্সমিশন হয়ে হয় তাকে আমরা ডেটা ট্রান্সমিশন মেথড বলি। ডিভাইস সময়ের মধ্যে অবস্থানগত দূরত্ব এবং ডেটার ক্ষুদ্রতম একক বিটের বিন্যাসের ভিত্তিতে ট্রান্সমিশন মেথডকে দুটি বেসিক শ্রেণীতে বিভক্ত করা হয়। এক হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন, দুই হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন। আমাদের খুব গুরুত্বপূর্ণ এই পড়াটি। একটা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন, একটা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন। আমরা একটি ডেটা ট্রান্সমিশন সিস্টেমের ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। প্রথম যে ডেটা ট্রান্সমিশন, এটাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, প্যারালাল ডেটা ট্রান্সমিশন, একটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। সিরিয়াল ডেটা ট্রান্সমিশনকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে, একটা সিনক্রোনাস ট্রান্সমিশন, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন এবং আইসোক্রোনাস ট্রান্সমিশন। প্যারালাল ট্রান্সমিশন, যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে কাছাকাছি অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে একটি ক্যারেক্টারের সবগুলো বিট একসাথে সমান্তরালভাবে একই ক্লক পালসে স্থানান্তরিত হয় তাকে প্যারালাল ট্রান্সমিশন বলে। আমরা প্যারালাল ট্রান্সমিশনের ছবি দেখতে পাচ্ছি। সেন্টার সে ডেটা পাঠাচ্ছে, রিসিভার তা গ্রহণ করছে সেই ডাটাকে। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন, যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ক্যারেক্টারের বিটগুলো একসাথে স্থানান্তরিত না হয়ে সিরিয়াল বা ধারাবাহিকভাবে যে কোনো দূরত্বে অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে স্থানান্তরিত হয় তাকে সিরিয়াল ট্রান্সমিশন বলে।
তাহলে আমরা কি বুঝলাম যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ক্যারেক্টারগুলো বা বিটগুলো একসাথে স্থানান্তরিত না হয়ে সিরিয়াল বা ধরা যায়, অর্থাৎ একটার পিছনে আরেকটি, একটির পিছনে আরেকটি, ডেটা একটি যাচ্ছে, পিছিয়ে পিছিয়ে আরেকটি যাচ্ছে, তার পিছিয়ে আরেকটি যাচ্ছে, এরকমভাবে ধারাবাহিকভাবে যে কোনো দূরত্বে অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে স্থানান্তরিত করা হয়, তাকে সিরিয়াল ট্রান্সমিশন বলে। আমরা সিরিয়াল ট্রান্সমিশনের ছবি দেখতে পাচ্ছি। সেন্ডার থেকে বিটগুলো চলে যাচ্ছে, এখানে একটি প্যারালাল টু সিরিয়াল কনভার্টার, এই কনভার্টার দিয়ে আমাদের ট্রান্সমিশন হচ্ছে, দেখা যাচ্ছে এমএসবি এবং এলএসবি দুইটির মাধ্যমে, আবার গ্রহণ করছে সিরিয়াল প্যারালাল কনভার্টারের মধ্যে চলে যাচ্ছে। আগে গেল প্যারালাল টু সিরিয়াল কনভার্টার, সেখান থেকে পাঠানো হলো সিরিয়াল টু প্যারালাল কনভার্টার, ওইখান থেকে ডাটাকে, এখান থেকে 8টি বিট রয়েছে, 8টি বিট ডাটা রিসিভ করতে পারছে। বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে 3টি ভাগে ভাগ করা যায়। তাহলে বিট সিনক্রোনাইজেশন কি? আমাদের ডেটা ট্রান্সমিশন সিস্টেমে দুইটি ডিভাইসের মধ্যে যখন ডেটা আদান প্রদান করা হয়, তখন একটি সমঝোতার প্রয়োজন হয়, যদি সমঝোতা না থাকে, পরিচয় না থাকে, সেখানে ডেটা পাঠালেও সে ধরে না। অনেক অচেনা ডেটা, অনেক অচেনা ফোনও আমরা রিসিভ করি না। সেই আমরা বিট সিনক্রোনাইজেশন তাকে বলবো যে যখন প্রেরক এবং প্রাপক দুইটি ডিভাইসের মধ্যে একটি সমঝোতা হয়, এই সমঝোতাই হচ্ছে ডেটা ট্রান্সমিশনের বিট সিনক্রোনাইজেশন। তা বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে আমাদের ডেটা ট্রান্সমিশন মেথডকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, আরেকটা হচ্ছে সিনক্রোনাস, আরেকটা হচ্ছে আইসোক্রোনাস। এই 3টা ভাগে আমরা ভাগ করেছি। এই 3টাকে আমরা আজকে বর্ণনা দিয়ে শেষ করব। দেখি 3টার বর্ণনা দিতে পারি কিনা। যে পদ্ধতিতে প্রেরক কম্পিউটার হতে ডেটা গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। আমরা ডান দিকে দেখতে পাচ্ছি তার ছবি, এক বিট করে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়। তাহলে কোশ্চেন যদি হয় এইভাবে, ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন পদ্ধতি ব্যাখ্যা করো, তখন আমরা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমকে আমরা ব্যাখ্যা করে দিব। যে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন পদ্ধতি ব্যাখ্যা করো, এটা বললেই আমরা কি করব, যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম আমরা চালু করব। হ্যাঁ দাদা আছে একটু জ্বর আসছে, আমি ক্লাস নিতেছি আর কি। হ্যাঁ হ্যাঁ যে পদ্ধতিতে প্রেরক কম্পিউটার হতে ডেটা গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। তাহলে আমরা বুঝলাম যে এই ট্রান্সমিশন সিস্টেমে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়ে থাকে। আমরা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্যাবলী বা সুবিধাসমূহ দেখতে পাচ্ছি। নাম্বার 1, ইন্টারনেটে এই পদ্ধতি বেশি উপযোগী। নাম্বার 2, প্রেরক যে কোনো সময় ডেটা পাঠাতে পারে এবং প্রাপক তা গ্রহণ করতে পারে। আমাদের কোশ্চেন এইভাবেও হয় যে প্রেরক যে কোনো সময় ডেটা পাঠাতে পারে এবং প্রাপক তা গ্রহণ করতে পারে, পদ্ধতিটি ব্যাখ্যা করো। তখন আমরা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ব্যাখ্যা করব। প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। যখন আমাদের একটি ক্যারেক্টারের পর একটি ক্যারেক্টার চলে আসে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার চলে আসে, তখন আমাদের প্রাইমারি স্টোরেজ অর্থাৎ প্রাথমিক মেমোরির প্রয়োজন হয় না, প্রাইমারি মেমোরির প্রয়োজন হয় না, স্টোরেজের দরকার হয় না। ইনস্টলেশন খরচ অত্যন্ত কম এবং জটিল সার্কিট ছাড়াই বাস্তবায়ন করা যায়।
অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের অসুবিধাসমূহ। প্রতিটি বর্ণের সাথে একটি স্টার্ট বিট, একটি স্টপ বিট প্রেরণ করতে হয়। নাম্বার 2, একবারে বেশি ডেটা পাঠানো যায় না। একবারে বেশি ডেটা পাঠানো যায় না। নাম্বার 3, সিনক্রোনাস ট্রান্সমিশনের চেয়ে কম দক্ষ। সিনক্রোনাস ট্রান্সমিশনের চেয়ে কম দক্ষ। নাম্বার 4 হচ্ছে এতে ডেটা ট্রান্সমিশনের গতি কম থাকে। নাম্বার 5, ডেটা স্থানান্তরের কাজ বন্ধ থাকা অবস্থায় এটি ট্রান্সমিশন মাধ্যমটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। নাম্বার 6, ডেটা চলাচল বন্ধ থাকার সময় মাধ্যমটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার আমরা প্রায়ই এমসিকিউতে এগুলো দেখে থাকি। কম্পিউটার হতে প্রিন্টারে ডেটা স্থানান্তরে, কম্পিউটার বা কিবোর্ড হতে কম্পিউটারে ডেটা স্থানান্তরে, পাঞ্চ কার্ড রিডার থেকে কম্পিউটারে এবং কম্পিউটার হতে কার্ড পাঞ্চারে ডেটা স্থানান্তর। সিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম বা মেথড, যে পদ্ধতিতে প্রথমে প্রেরক স্টেশনের প্রাইমারি স্টোরেজ ডিভাইসে ডেটাকে সংরক্ষিত করা হয় এবং অতঃপর ডেটার ক্যারেক্টার সমূহকে ব্লক আকারে ভাগ করে সমান বিরতিতে প্রতিবার একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়, তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। তাহলে আমরা অ্যাসিনক্রোনাস দেখলাম যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, ওইটার কোনো প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না। ডেটা স্থানান্তরে একটি স্টার্ট বিট এবং স্টপ বিট প্রয়োজন রয়েছে। সিনক্রোনাসে দেখতে পাচ্ছি ডেটা প্যাকেট বা ব্লক আকারে ট্রান্সমিট হয়। ডেটা ট্রান্সমিট হয় কি আকারে? ব্লক আকারে। তাহলে যে পদ্ধতিতে প্রথমে প্রেরক স্টেশনের প্রাইমারি স্টোরেজ ডিভাইসে ডেটাকে সংরক্ষণ করা হয় এবং ডেটার ক্যারেক্টার সমূহকে ব্লক আকারে ভাগ করে সমান বিরতিতে, অর্থাৎ টাইম ইন্টারভেল যেখানে থাকবে সেখানে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয় প্রতিবার একই সময়ে বিরতিতে, তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলা হয়। আমরা সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি দেখতে পাচ্ছি। সিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য বা সুবিধা: প্রতিটি ক্যারেক্টারের পর টাইম ইন্টারভেলের প্রয়োজন হয় না, একবারে অনেক তথ্য পাঠানো যায়, ট্রান্সমিশন গতি অনেক দ্রুত হয়, দক্ষতা অনেক বেশি, সময় তুলনামূলক কম লাগে। সিনক্রোনাস ট্রান্সমিশনের অসুবিধাসমূহ: প্রেরক স্টেশনে প্রেরকের সাথে একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, এটি তুলনামূলক ব্যয়বহুল, সার্কিট বেশ জটিল। ব্যবহারটা দেখে নিচ্ছি। কম্পিউটার হতে কম্পিউটারের ডেটা কমিউনিকেশনে, এক স্থান থেকে দূরবর্তী কোনো স্থানে ডেটা স্থানান্তরে, এক কম্পিউটার হতে একই সময়ে অনেকগুলো কম্পিউটারে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে। আইসোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি: এই পদ্ধতিতে প্রেরক ও প্রাপক স্টেশনের মধ্যে ডেটা ট্রান্সমিট ডিলে সর্বনিম্ন রাখা হয়, মানে খুব চোখের নিমিষে ডেটা চলে যাচ্ছে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে, অর্থাৎ পরপর দুটি ব্লকের ডেটা ট্রান্সফারের সময় প্রায় 0 একক সময় করার চেষ্টা করা হয়, মানে ডেটা ট্রান্সমিশন ডিলে, অর্থাৎ খুব কম সময়ের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে ডেটা সরবরাহ করা হয়। এ হচ্ছে আমাদের আজকে বিষয়। তাহলে আমরা আজকে যেটা দেখলাম যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের যেটি
পড়া হলো, সেটা হচ্ছে ব্যান্ডউইথ, আর একটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। আমরা সামনের ক্লাসে ডেটা ট্রান্সমিশন মোড এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাই, ভালো থাকো। আজকে আমরা এটুক পরেই শেষ করছি।